হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমরা ঝরা ফাগুনের ইউটিউব চ্যানেলে কিছু নিয়ে হাজির হলাম। এটা তেমন বিষয়ভিত্তিক আলোচনা বা কোনো অডিও বুক বা অন্য কোনো কিছুই না। জাস্ট মনে হলো আমাদের কথা বলা উচিত। আর আমরা আসলে কথা বলতে ভালোবাসি। সেটার জন্য আমরা একটা নতুন অডিও বুক বলতে পারেন বা পডকাস্ট বা যেটাই বলুন, আমার অত জানা নাই। তো সেটা নিয়ে জাস্ট আমরা হাজির হইছি। তো আপনাদের মনে প্রশ্ন যদিও এসে থাকে যে আমরা ১ম এ অডিও বুকের কাজ করতাম। দেন হচ্ছে আমরা শর্ট ফিল্ম দিলাম ২ টা, ৩ টা মেবি না? হ্যাঁ, ৩ টা। আ ও তার আগে বলে দিই আমরা আজকে ৩ জন এখানে উপস্থিত আছি যারা আপনাদের কিছু বকবক করে কিছু কথা শোনাবো। আ তেমন মিনিংফুল কোনো কথা না। এমনিতেই জাস্ট যা মনে চায় তাই বলব। শব্দ দূষণ করব। শব্দ দূষণ করব, রাইট। তো আমাদের ৩ টা শর্ট ফিল্মের কাজ আমরা ঝড় ফাগুনে করছিলাম। তো হইতেছে কি আমাদের এখানে যারাই আছি আমরা, তারা কি করতেছি কেউ না কেউ কোনো জব বা বিজনেস এগুলোর সাথে জড়িত আছে। তো আমাদের এটা হচ্ছে আ একটা শর্ট ফিল্ম শেষ করতে আমাদের অনেকটা সময় লাগে। যার ফলে হয় কি চ্যানেলে কোনো কনটেন্ট দেওয়া হয় না। তো সেজন্য আমরা আমাদের আ আরো একটা চ্যানেল আছে। যে চ্যানেলটা হচ্ছে সাজুকাজু। তো সেটা আমরা আমাদের মুভি রিভিউ বা আরো আদার্স অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করি। তো সেখানে আমাদের শর্ট ফিল্মটা আমরা সুইচ করে নিয়ে যাচ্ছি। এরপর থেকে সব শর্ট ফিল্মগুলো আমরা সেখানে আপলোড দিব। আর ঝড় ফাগুনে কি করব? দেখি কি করা যায়। আচ্ছা। তো আজকে আমরা ৩ জন আছি। তো কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আর দর্শকরা তো ভালোই থাকবে। আমরা যে ডিস্টার্ব করতেছি না সেই হিসাবে। আর ঝরা ফাগুনে আমাদের যে অডিও যে ফাইল আছে বা অডিও যে বুক আছে ওগুলা কাজ টুকটাক চলতে থাকবে। আর পাশাপাশি আমাদের এই আলোচনা থাকবে আরকি। প্রজেক্ট নিয়ে বা আমাদের রেগুলার লাইফে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়েও টুকটাক আমাদের আড্ডা হবে আরকি। আচ্ছা, আমি শুনলাম, আমি মানে দেখছি একটা গ্রুপে, মানে এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আ গ্রুপ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় যে ওদের কিন্তু অডিও ইন্ডাস্ট্রিটা কি মানে খুবই রিচ। হ্যাঁ, ওরা অবশ্যই। ওদের ওই যে সানডে মির্চি সাসপেন্স, বাংলা, হ্যাঁ, তারপর এক্সাক্টলি। তো ওইখানে আমি দেখলাম যে আসলে নাকি YouTube এখন করতেছে কি অডিও বুকের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দিতেছে। তো এটা হইতেছে কিসের জন্য মূলত ওই যে হয়তোবা ওখানে এফোর্ট কম তারা এরকম কিছু হয়তোবা ভাবতেছে। এটা আমি দেখছি অনেকগুলো চ্যানেল নাকি ডিমনিটাইজ করে দিতেছে। আসলে এটা কতটুকু মনে হয় যে মানে আসলে কি YouTube এরকম কিছু করবে নাকি? উম এখন আমার এ সম্পর্কে তেমন কোনো আইডিয়া তো নাই। তবে আমার যেটা মনে হয় অডিও বুকটা যদি অফ করে দেয় তাহলে মোটামুটি ইন্ডাস্ট্রির বড় একটা অপশন চলে যাবে। না এটা যদিও করা উচিত হবে না। এটা পুরাটাই লস। কারণ ওদের প্রমোশন হইতেছে। এখানে যাদের গল্প নিয়ে কাজ করা হইতেছে ওদের প্রমোশন হইতেছে। না প্রমোশন হইতেছে ও লস হইতেছে না এরকম না। লস ওর হইতেছে। কারণ অডিও বুক যেইগুলো গল্প আসে বা মানুষ ইউজ করে সেগুলো একটা বইয়ের গল্প বা একজন অথরের লেখা গল্প। হ্যাঁ? একজন অথর হোক বা পাবলিকেশন হোক সে চাইবে তার গল্পটা তার বই কিনে পড়ুক। আচ্ছা, পাবলিকেশন এটাই চাবে। এখানে কারণ একটা তার বিজনেস করা দরকার। আর যখন একটা গল্পের বই একজন কিনে সেটা অডিও বুক হিসেবে মানে এটা ছড়ায় দেয় তখন অনেকেই সেই গল্পের বইটা পড়ার থেকে অডিওটা শোনা বেস্ট মনে করবে। সে সেখানে ফিল পাচ্ছে। সে সেখানে পুরা মানে কি বলে? একটা এক্সপ্রেশন এর সাথে সে শুনতে পারতেছে যে কোন এখানে জায়গায় কি এখানে এক্সপ্রেশন একটা কথা করতেছে। আছে। বই পড়ার যে অডিয়েন্স আছে বা গল্প শোনার যারা অডিও বুক শোনে তারা দুই টাইপের লোক। ঠিক আছে? ২ জন কখনোই মিলানো যাবে না এই জায়গায় ২ ধরনের। এটা তো বুঝতেছো কিবরিয়া? আচ্ছা, আমার মনে হইতেছে কি যে আচ্ছা এরকম তো হইতে পারে না যে দেখো ভাই একটা জিনিস কি মানে আমার মনে হয়, আমি এটা সিওর না, জি। যে আসলে প্রত্যেকটা যুগে একটা মাধ্যম থাকে। হুম, হুম। আমার কাছে আসলে একটা যুগে আমাদের মাধ্যম ছিল বই, নাকি? হ্যাঁ, অবশ্যই। হইতে পারে যে এখন মাধ্যমগুলা চেঞ্জ হইতেছে, তাই না? হ্যাঁ, তো আসলে জিনিসটা কি আসলে এই সব জিনিসই বই বলো, আসলে তারপর শুরু করে সিনেমা, এইসব লাইন সবগুলো হচ্ছে আমি মনে করি মানুষকে আসলে এন্টারটেইন করার। হ্যাঁ, ঠিক আছে, কিছু শিক্ষণীয় বই থাকে যেগুলো থেকে মানুষ আসলেই নিজেকে গুছাইতে পারে, নিজেকে একটা ভালো হিউম্যান বিং বানাইতে পারে। এরকম কিছু মুভিও আছে। তো এইটা হচ্ছে এন্টারটেইনমেন্ট এর একটা পার্ট যেখান থেকে তুমি এডুকেশনাল এলিমেন্টও পাইতেছো। না সবই ঠিক আছে। বাট হোয়াট অ্যাবাউট পাবলিকেশনস? পাবলিকেশনস কি করবে? না ওরা তো চাইবে আমাদের বইগুলো বিক্রি হোক, আমাদের ব্যবসা হোক। এরকম যদি হইতো যে অডিও বুকের যেসব চ্যানেল বা যারা এগুলো রান করতেছে তারা তাদের একটা পার্সেন্টেজ পাবলিকেশনকে দিতেছে, তো সেক্ষেত্রে পাবলিকেশন মানা করবে না, কখনোই না। বলবে রাইটার ঠিক তো আছে করো। পাচ্ছে। হুম? রাইটার তো পাচ্ছে। কোনটার ক্ষেত্রে পাইতেছে আমি এই জিনিসটা শুনি নাই। রাইটার তো মানে পাচ্ছে। এই অডিও বুকের হ্যাঁ, কারণে হ্যাঁ, একটা অডিও বুক একটা তাদের ইয়ে সাথে পায়। কোলাব করে এবং তারা অবশ্যই পায়। যারা কোলাপ করে
যদি হোয়াট অ্যাবাউট যারা আরো 100 বছর আগের কি বলে লেখক যারা ছিল তাদের তা- ক্ষেত্রে কি? তারা পায় পাবলিশন থেকে তারা একটা অ্যামাউন্ট ওইখানে পায়। সাপোজ ধরো যদি মাইকেল জ্যাকসনের কথাই বলি, এখন পর্যন্ত মাইকেল জ্যাকসন প্রত্যেকটা গান যা ইনকাম করে সেটা কিন্তু তাদের ফ্যামিলি পায়, রয়্যালটি একটা পায়, একটা এখন অ্যামাউন্ট কথা হলো যা এই অডিও বুকের চ্যানেল কিন্তু মোটামুটি দুই বাংলায় কম নেই, আমাদের দেশে হয়তো কম, আহ কিন্তু আচ্ছা, তো কম নাই কিন্তু তার ভিতরে কয়জন আসলে মানে আসলে রিয়েলি যে ইয়াটা করে ফেলে ওটাকে কি বলে, মানে পারমিশনটা নিয়ে করে, কি মনে হয়? আমি আসলে জানি না সেটা। সব এখন আমরা করি এখন কিনা সেটা আমরা বলবো না, এখানে বলা যাবে না। না না অবশ্যই বলবো না কেন, আমরা অবশ্যই বলবো, যেহেতু এটা আমাদের শখের চ্যানেল বা আমরা যে হ্যাঁ, শখের বসেই শুরু করছি। আহ, অন্যরা করে কিনা যায় না, তবে অন্যদের কথা তুলতে গেলে সবার আগে নিজের কথা তুলতে হয়, আমরাই তো করি না, আসলেও কি অন্যরা করে? হ্যাঁ, আসলেই। এখন একটা জিনিস হচ্ছে কি, হয়তো বা আমরা অলস বা আমরা আসলে জানি না যে কার কাছ থেকে পারমিশনটা নিতে হবে। এটা হইতে পারে। তো আমরা না, যদি যারা রাইটার আছে ওদের সাথে যোগাযোগ করলে আমি দেখলাম যারা নতুন লেখালেখি করতেছে 2 4 5 বছর, বা যারা তাদের সাথে কন্ট্যাক্ট করলে দেখা যায় তারা এই বিষয়ে সাপোর্ট করে এবং তারাও এই বিষয় নিয়ে কাজ করতে চায়। মানে আধুনিক মানে বর্তমানে যারা আছেন তারা, কিন্তু পুরনো যারা মাইন্ডের আছেন যে বই বিক্রি হবে, বই পড়বে, অডিও বুক শোনা খারাপ, এই বিষয়টা যারা সাপোর্ট করেন তারা আলাদা হিসাব। এ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। না, এখন যুগের সাথে তাল মিলায় চলতে হবে, এটা তো স্বাভাবিক। কারণ আমরা আগে রেডিও শুনতাম, যারা আগে রেডিও শুনতাম, জানি না কত মানুষ শুনতো, আমি শুনতাম, আমি আমার স্টুডেন্ট আমি টাইমে। এখানে ইন্টারাপ্ট করি। আমি রেডিও শুনতাম। রেডিও শুনতে ভালো লাগতো। কিন্তু ওই যে ভূত এফএমটা আমি আসলে শুনতাম না। বুথ এফএম বাদ, বুথ এফএম ছাড়াও হায় অনেক হায়, গল্প আছে, জীবনের কাহিনী আছে। লাইফ আমরা লস। একটা একটা শুনতাম আর যে কি ব্রিয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে যাহা বলিব সত্যি বলিব। কয়জন শুনছে যায় না, যে আমি বেসবি। শুনতাম, হ্যাঁ, জেবিএসবি। তো সেটা প্রত্যেক বৃহস্পতিবার রাত্র হইতে, সম্ভবত বৃহস্পতিবার অথবা শনিবার, তো রাত্র হইতো, আমি কানের পাশে মোবাইলটা রেখে, ঠিক আছে, শুয়ে শুয়ে শুনতাম। তো ওইটা একটা গোল্ডেন মোমেন্ট ছিল। এখনকার সময়ে রেডিওটা কতটা চলে? খুবই কম, খুবই কম বলতে গেলে, খুবই কম। রেডিও মানে শুনে না বলতে গেলেই চলে। কিন্তু আর যে কি ব্রিয়া বা আরো যারা আর যে আছে, তারা কি মানে কাজ করে না? অবশ্যই করে। তারা কি ইউটিউবে শিফট হয়ে গেছে, হুম, পডকাস্টিং করে, হ্যাঁ। বা মানে রেডিও চ্যানেলে সেটা আলাদাভাবে পডকাস্টিং দেয়। রেডিও চলতে থাকে, রেডিও যারা শুনে তারা তো শুনতেই আছে, প্লাস যারা শুনে না তারা ইউটিউবে সেই ভিডিওটা বা সেই অডিওটা পাচ্ছে, হুম। চলতেছে। এখন পাবলিকেশনস কি করতে চায় না করতে চায় সেটা তো জানি না, বাট একটা আনা উচিত। আচ্ছা, ভূত এফএমের জন্য আমার একটা জিনিস মনে পড়ছে। আমরা এখানে যে ৩ জন আছি, তাদের কি কখনো এরকম হইছে যে কি বলে? যে মানে এরকম অলৌকিক কোনো এক্সপেরিয়েন্স এর ভিতর দিয়ে ভাই কেউ গেছো তোমরা? আমি তো জানি। সজল? আমি ওরকম এক্সপিরিয়েন্স করি নাই, বাট আমার কাছে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করতেছে এই জায়গায়। যেমন অনেক আগের থেকে এটা মাঝে মাঝে ফিল করি, এখনও করি। আপনি বিছানায় শুয়ে আছেন বা আমি শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় ঘুমের ভেতরে হঠাৎ করে মনে হয় যে আমি শূন্যে ভাসতেছি। তো এটা নিয়ে আমি অনেক এক্সপ্লেন দেখছিলাম, কয়েকজনে বলছে, সাইন্টিফিক ব্যাখ্যা দিছে, বাট এটা আমার কাছে মনে হইতেছে এটার সাথে কোনো একটা কারণ হইতে পারে। আমার সাথে কেন এখানে ঘটে আমি আমি একটু বুঝতেছি ইন্টারাপ্ট না করি। সেটা বিষয়টা হচ্ছে নিয়ে। যে আসলে মানে অলৌকিক বলতে আমি মনে করি যে কিছু নাই। আমার ফিল আছে অলৌকিক বলতে কিছু নেই। সব জিনিসের ব্যাখ্যা আছে। কিন্তু তার মানে আমি এটা অস্বীকার করতেছি না যে আ হায়ার ডাইমেনশনাল কিছু নাই। ক্লিয়ার? আচ্ছা। আমি আমি মনে করি এখানে একটা জিনিস ক্লিয়ার করা উচিত। আমি যখন বলতেছি যে অলৌকিকতা আসলে কিছু না, সব জিনিসের ব্যাখ্যা আছে। তার মানে এই না যে আমি আমার নিজের ক্ষেত্রে বলতেছি। আমি কোন সুপার ন্যাচারাল জিনিসকে ইগনোর করতেছি। অবশ্যই ওই জিনিসটা আছে কিন্তু আমি ব্যাখ্যা করতে পারতেছি না দেখে যে তার মানে এই না যে ওইটা নাই। এবং ব্যাখ্যা করতে পারতেছি না দেখে যে এটা অলৌকিক তাও না। সব জিনিসই লৌকিক আমি মনে করি। আচ্ছা। Obviously, যে তো আমার একটা জিনিস মনে পড়ছে, আমি একটা বলি, ছোট্ট একটা ঘটনা। আমার সাথে এই লাইফের কখনোই এরকম হয় নাই। কি বলে এটাকে যে ও অলৌকিকতার এক্সপেরিয়েন্স হয় নাই। কিন্তু আমি একটু ছোটবেলায় একটু ভয় পাইতাম। ভয় পাওয়াটা স্বাভাবিক যে যখন ছোট ছিলাম এটা ভয় পাওয়া স্বাভাবিক। তো একবার যখন আমি ১ বছর গ্রামে ছিলাম, তোমরা হয়তো জানো কিনা জানি না। তখন আমি 6 এর মাঝামাঝি থেকে 7 এর মাঝামাঝি। এই একটা বছর আমি গ্রামের স্কুলে পড়ছি। তো আমরা একজনের কাছে পড়তে যেতাম। আমি আর আমার একটা মামাতো ভাই ছিল। দূরসম্পর্কের মামাতো ভাই। তো কি করতাম যে তোমার আমরা রাতে একজনের কাছে পড়তে যেতাম। তো গ্রাম অঞ্চলের কি হয় যে নিজেদের জমি জমা থাকে। তারপর কি করে? জমি জমা তো সবসময় চাষাবাদ হয় না। কেউ রিক্সা চালায় বা করে।
তো এটাকে আসলে আমি মানে ছোট করে বলতেছি না, কিন্তু এরকমই কিন্তু ইয়াটা থাকে, কি বলে, প্রফেশনটা থাকে সবার, একটার বেশি প্রফেশন বেশিরভাগই থাকে। কমনই এগুলো হ্যাঁ, চলে। ইয়া থাকে। তো ঘটনা হলো ২০১১ সালে, ১১ হুম, হুম। সালের দিকে। তো তখন তো গ্রামাঞ্চল, আমাদের সবার বাড়ি তো মোটামুটি পদ্মার ওই পারে। হ্যাঁ। আমার আমার তো আরো দূরে। দক্ষিণাঞ্চল তো ওই অঞ্চলে কিন্তু অন্যান্য এলাকার তুলনায় ওই অঞ্চল কিন্তু অনেক অনেক পেছানো আর কি। অনেক পরে ডেভেলপ হয়েছে। তো আমাদের ওদিকে তো কারেন্ট ছিলই না, সৌর ছিল ২-১ বাসায়। তো যাদের বাসায় পড়তাম, যে আন্টি আন্টি পড়াইতো আমাদের। তো উনি পড়তে হচ্ছে মেট্রিক পরীক্ষা মেবি দিছিল নাকি ইয়া করছিল, কি বলে তোমার, মেট্রিক পরীক্ষা দিবে বা তারপর হয়তো এই সময়টাই। তো হুম। আমার ওই ভাই আমার থেকে ২ বছর সিনিয়র ছিল। তো আমি মনে হয় 6 এ পড়তাম, 6 এর শেষের দিকে বা 7 এর শুরুর দিকে, আর উনি হয়তো বা 8 এর শেষের দিকে, নইলে 9 এর শুরুর দিকে। তো ওই আন্টির বাবা জমি জমা আছে, আর এই যে এরকম এই সময়টায় শুকনোর সিজনে কি করতো, রিক্সাও চালাইতো। তো উনি কি করতো, ওনাদের ওনাদের বাসা থেকে বের হয়ে উঠানের পর পুকুর, পুকুরের পর হচ্ছে গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা কিন্তু। আচ্ছা। তো ওইটার পাশেই ওনার রিক্সা রাখা। তো ওইখান থেকে একটু জ্যোৎস্না রাত ছিল, মানে আলো টালো ছিল। আমি আর আমার ভাই, তো আমরা টর্চ সাথে নিয়ে নিয়ে আর ওই কতটা রাত হবে? রাত বেশি না, কিন্তু গ্রাম অঞ্চল অনেক। আমি তো বললাম এটা অলৌকিক ৯টা কিছু না। ১০টার ভিতরেই। হ্যাঁ, ৯টা, ৯:৩০, ১০টা এরকম। আচ্ছা। অলৌকিকের কিন্তু কিছুই না, মানে জাস্ট আমার সাথে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো পরে কি করলো, তোমার ইয়া করলো, কি বলে, আমরা যখন ছিলাম, তো বাতাস চলতেছিল। এমনি তো শীতের সময় উতলা বাতাসই তো মেবি আসে হুম, নাকি হুম। আসে জানি না। তো বাতাস চলতেছিল, তো ওনার ইসের রিক্সার সাথে দেখি যে মানে মানে কোন একটা সাদা জিনিস ভাসতেছে, ক্লিয়ার। আচ্ছা। তো সাদা জিনিস ভাসতেছে, তো আমরা দুইজন হুট করে দাঁড়ায় গেলাম। তো দাঁড়ায় যাওয়ার পর হয়েছে কি, ধরো ৫ সেকেন্ড ১০ সেকেন্ড পরে আমরা বুঝতে পারলাম যে ওনার রিক্সার যে হ্যান্ডেলটা আছে না, ওই হ্যান্ডেলটার পাশে উনি একটা হয়তো বা সাদা শার্ট বা কিছু একটা পাঞ্জাবি টাঞ্জাবি রাইখা দিছিল। তো ওইটাই বাতাসে আর কি একদম ফুল ভাবে উঠতেছে। তো এইটা হলো মানে মজার ঘটনা, আসলে অলৌকিক কিছু না। আসলে আমি আমার লাইফে কখনো অলৌকিকতার কখনো সম্মুখীন হইনি। আচ্ছা। অলৌকিক কিছু নাই এটা তো বলা যাবে না। অলৌকিক আছে অবশ্যই, বাট সব অলৌকিকেরই একটা এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ। এখন যার, যার বিশ্বাসের উপরে ডিপেন্ড করে। এখন সবকিছুই তো আমাদের ইসলামে বা আমাদের ধর্মে বলা আছে যে এটা আছে, এরকম, এরকম আছে, এরকম, এরকম এই জিনিস নাই। মানুষ যেগুলার ভূত বলে, আমরা যেগুলার ভূত বলি, সেগুলো ভূত বলতে কিছু না, সেটা হয়তো বা জিন বা পরী। কিন্তু এই প্রজাতির কথাও আল্লাহ সকল কোরআনে যে ধর্মগ্রন্থে জায়গায় আছে। আছে, উল্লেখ আছে। আর ধর্মের জিনিসটা আমি মনে করি যেটা পুরোপুরি মানুষের ব্যক্তিগত বিশ্বাস। হুম। এখানে আসলে কারো বিশ্বাসকে ক্ষুণ্ণ করারও কিছু নাই, বা নিজের বিশ্বাসটাকে অন্য জিনিসের উপর চাপায় দেওয়ার কিছু নাই। এটা পুরোপুরি নিজের বিশ্বাস। এর বেশি আসলে এটি নিয়ে কিছু বলার নাই। আচ্ছা, তো আরেকটা জিনিস আমার এড করা উচিত। যেটা হচ্ছে, এখন যে আমরা যে যার কাজ করতেছি, সেটার কাজ সম্পর্কে তো অডিয়েন্স ওইভাবে জানে না। আর আমাদের আসলে অডিয়েন্স বলতে একটু ইয়ে লাগে, মানে নিজেদেরকে অনেক বড় মনে হয়। আসলে আমরা বড় কিছুই না। আমরা আসলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যেটাকে বলা চলে। অতি ক্ষুদ্র একটা চ্যানেল। আমরা জাস্ট কিসের জন্য কাজ করতেছি সেটা এক্সপ্লেইন করব। কাউসারকে জিজ্ঞেস করি আগে। কাউসার, তুই কেন এই শর্ট ফিল্মগুলো করতেছিস? বা শর্ট ফিল্ম, আমরা তো শর্ট ফিল্ম বলা যাচ্ছে না। আমরা জাস্ট আমাদের গল্পটাকে রিপ্রেজেন্ট করতেছি, ভিজুয়ালাইজ করতেছি, তাই তো? মানে কেন তোর কিসের জন্য এটা ইয়া? মূলত যদি আমার কথা বলা হয়, তাহলে আমি কেন এসবের মাঝে আছি বা করতেছি, এখনো কেন আছি? যদি এই কথা বলা হয় তাহলে একান্ত মনের শান্তি বা আমার ইচ্ছা। আমি একটা টাইমে বা খুব ছোট থেকে খুব এরকম না যে আমি মিডিয়ার সাথে ইনভলভ হতে চাইছিলাম, তা না। যখন আমি ক্লাস 8 বা 9-এ আছি, 9-এ পড়ি, তখন থেকে আমার আর কি অ্যাকচুয়ালি মুভি টুভি নাটক নাটক এগুলো দেখা শুরু। এর আগে দেখিনি এরকম না, দেখছি, বাট ওই যে মানুষ বসে সবাই একসাথে দেখে, ওই দেখা। হুম, বুঝতে আর পারছি। আমি নিজে থেকে দেখা শুরু করছি ওই বয়সে, যখন ফিল্ম জিনিসটাকে বা মিডিয়া জগৎটাকে মানে ফিল করা শুরু করছি, যে একটা ছবি দেখলাম, এটার ভিতর কিভাবে কি চলতেছে, গল্পটা কি বুঝাইতে চাইতেছে, ওই বোঝাটা তখন শুরু করছি। তো একটা টাইমে আমার না ওই 2012-র দিকে বা 13-র দিকে, তখন মনে হয় বাংলাদেশের একমাত্র ইউটিউবার সালমান মুক্তার ছিল। হুম, ওর ভিডিও খুব দেখতাম, খুব মজা লাগতো। খুব আইকনিক কিছু নাই, এখন যদি দেখি খুব আইকনিক কিছুই নেই, বাট আমার কাছে খুব মজা লাগতো। বা ইয়ে হতো যে বাংলাদেশ থেকে একজন ইউটিউবার আছে যে ইউটিউবে ভিডিও আর এটাকে তো করে। ইন্টারাপ্ট করবো। আসলে আইকনিক কিছু নাই। কমেডি করতো জাস্ট। আমি আইকনিক কিছু নাই সেটা বলবো না। আমি মানে আমি মনে করি যে আসলে একটা জিনিস কি, যে সবার একটা ভিশন থাকে। আমার সাথে তার ভিশনটা ম্যাচ করতেছে না দেখেছি আমি তার ভিশনটাকে
ছোট করে দেখবো সেটা? না, 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 আমি ওইভাবে বলতেছি না। বাট আচ্ছা। বলতেছি এরকম যে ওর ভিডিও দেখে আমরা হাসতাম হুম। বা খুব ফানি লাগতো। কিন্তু একটা বাট আরেকটা এর থেকে বেশি ফানি মোমেন্ট আমাদের লাইফে চলে গেছে ভাই। আমরা এর হ্যাঁ, থেকে বেশি ঘুরে গেছি। আচ্ছা, তারও ফানি লাগতো। কেন? ও প্রেজেন্ট করতেছে, আমরা প্রেজেন্ট করতেছি না। হ্যাঁ। তো আমাদের একটা মোমেন্ট হিসেবে চলে যাচ্ছে আর আমরা ওটা ওটা দেখতেছি, ফিল দেখতেছি করতেছি। এইটাই, ওটা এটাই। দেখতেছি এই কিন্তু জন্য। তুলনামূলক আমি তো আসলে ইউটিউব জিনিসটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমি 15-16 সাল থেকে ইউটিউব জিনিসটা সম্পর্কে একটু ওয়াকিবহাল হইছি। তো তারপর আসলে ওর তার ভিডিওগুলো দেখতাম। তো তার ভিডিওগুলোতে কি একটা জিনিস পাওয়া যেত যে অন্যরা যে গতানুগতিক ফানি ভিডিওটা করতো, সেই গতানুগতিক ফানি ভিডিও কিন্তু তার হইতো না। হ্যাঁ, আর একটু অথেন্টিক্যালি যদি বলতে যাই আমি অন্য ফানি ভিডিও দেখতাম না। হ্যাঁ, আমি কি অন্য কিছু না দেখতাম না, আমার আমি আসলে ওর ভিডিও আমার দেখতাম। কমেডি জিনিসটা আমার অতটা পছন্দ না। আমার পছন্দ। আমার হিউমারের সাথে প্রচুর যায়। যেমন আমার কমেডি জিনিসটা পছন্দ বাট মানে একটা জিনিস হচ্ছে কি যে মানে আমি কিভাবে বুঝাবো যে হুমায়ূন আহমেদের নাটক তো আমরা কম বেশি সবাই দেখছি হুম, নাকি? তো এই যে ওনার যে কমেডিটা মানে এটা এটা তার নাটকের যে কমেডি বা তার বইগুলো তো পড়ছি। আমি আমি মোটামুটি তার অনেকগুলো বই পড়ছি। আর সেটা আমার লাইফের খুবই একটা ব্লেসিং মোমেন্ট আমার জন্য। হ্যাঁ, হয়তোবা তার থেকেও ভালো, ভালো বই অনেকে লিখছে। টুকটাক পড়ছি বাট আমি হুমায়ূন আহমেদকে পড়ে টুকটাক পড়ছি, যতটুকুই পড়ছি এবং ওনার লাইফটাকে বোঝার চেষ্টা কইরা আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে আসলে জীবনটাকে যাপন করো। সেটা আমরা ভুইলা যাই। জীবনটাকে আমাদের যাপন করা আচ্ছা উচিত। আমি বুঝতে পারছি যে কোন দিকটা বলতে চাইতেছো। যে তোমার কমেডি পছন্দ বাট কমেডির ভিতরে এখন যে রসালো ভাবটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আসছে এগুলো পছন্দ না। যেমন আর আমার যে লাইফের সাথে হিউমারাস কানেকশন রেখা যে হুম, কমেডিটা হুম, হুম। আসতো ওইটা পছন্দ। হ্যাঁ? তারপরেও ২ টা মুভির নাম বলি আমি যে ২ টা মুভি আমার খুব পছন্দ বলিউডে কমেডি সেটা আমি অত কমেডি মুভি দেখি নাই। 'ওয়েলকাম' আর 'গোলমাল থ্রি'। আমার এই ২ টা খুব পছন্দ। গোলমাল? গোলমাল 3 3 টা। লাস্টেরটা। আচ্ছা। না লাস্ট না, মানে এরপর তো আরো গোলমাল ২ টা ফোর ওইটাই দেখছি তো না। 3 পর্যন্তই তো বেস্ট ছিল। হ্যাঁ, এরপরে তো না। 'গোলমাল 3' টা ভালো লাগে। এখন আমি মাঝে মধ্যে যখন ভাত খাই রাতে সময় পাইলে এই 'গোলমাল 3' এর একটু ক্লিপ ছেড়ে দেখি বা 'ওয়েলকাম' এর। আর 'ওয়েলকাম' টা আমার কাছে মনে হয় যে খুবই চমৎকারভাবে বানানো একটা কমেডি ফিল্ম। হুম। বিশেষ করে নানা পাটেকরের অ্যাক্টিং যে ও যে খুব সুন্দর কমেডি করতে পারে। ওই যে কমেডি করতে পারে এটা আমরা শিখছি আমরা ওয়েলকাম থেকে এটা বলা হ্যাঁ, আবার ভালো। 'গোলমাল 3' তে আমার সবার কমেডি থেকে কার কমেডি বেশি ভালো লাগছে? মিঠুনের। যে এই লোকটাও যে এত সুন্দর কমেডি করতে পারে। আচ্ছা যাই হোক আমরা ওই টপিকে হুম। পরে যাই। কথা ছিল যে আমার কিভাবে মিডিয়াতে ঢোকা। তো মিডিয়াতে তুমি এখনো ঢোকো নাই। মানে কথা হলো এইসব কাজে ইন্টারেস্ট কিভাবে? ইন্টারেস্ট কেন বা তো ওই টাইমে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমিও ওর মতো ভিডিও করবো বা ইউটিউবে করবো এরকম কিছু। ছোট তো ছোট থাকতে মানুষের তো বিভিন্ন ইচ্ছে জাগে। তো ওই টাইমের একটা ইচ্ছা ছিল যে যা আর যাই করি না করি কোনোভাবে যাই করি না করি ইউটিউব সেকশনে ঢুকি না। তো তারপর থেকে তো আমার ইন্টারেস্ট এইদিকেই বা ইউটিউবিং এর মাঝখানেই এই ইন্টারেস্টের ভিতরে পরে আস্তে আস্তে যখন আমি মুভি টুভি এগুলো তো দেখতেই আছি তখন আমার ইন্টারেস্টের দিক দিয়ে বেশি চলে যেতেছে যে না ফানি ভিডিও থেকে কনভার্ট হইলাম অন্য সেকশনে। তো দেখতে আমার খুব ইচ্ছা জাগছিল বা মাইন্ডের ভিতরে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে আমি নিজের গল্প তুলে ধরবো। সেটা ফানি ওয়েতে হোক থ্রিলার ওয়েতে হোক বা ড্রামাটিক ওয়েতে হোক আমি নিজের একটা গল্প তুলে ধরবো বা নিজের স্টোরি রিপ্রেজেন্ট করবো আমি রিপ্রেজেন্ট করবো। তো ওই মাইন্ডসেট থেকে আমার এখানে থাকা। তো এটা এরকম না যে মানুষ দেখুক বা এটা এরকমও না যে আমার ফেমাস হতে হবে। বাট এটা এই জায়গা থেকে যে আমার যেই সব নিজের ইন্টারেস্টেড জায়গা মানসিক সেগুলো তৃপ্তি। যাতে আমি তুলে ধরতে পারি দেখুক আর না দেখুক আমি তো দেখতেছি। হুম। ঠিক আছে এটা হচ্ছে আমার হবে। এর জন্য আমি এটার ভিতরে তো আছি সজলেরও এটাকে আমরা জানি একটু শুনি। সজলের কিরকম মানে তোমার কি আসলে এই আমার লাইনটা কি মানে খুবই পছন্দের নাকি না অন্য কোনো জায়গাটা তোমার আসলে ভালো লাগে? না, অন্য জায়গা বলতে কাউসার তো বললই যে মানসিক যে ব্যাপারটা আরকি। আমার মূলত এই সব বিষয়ের সাথে কাজ করতে আমার মানসিক তৃপ্তি পাই। আর আরেকটা বিষয় হচ্ছে যেমন আমরা যে সিনেমাগুলা দেখি বা তো ওইটার ভিতরে যে গল্পগুলো ওরা প্রেজেন্ট করে, তো ওই গল্পগুলো দেইখা আমাদের মানে একটা ভালো লাগা কাজ করে। কিছু জায়গায় শিক্ষণীয় থাকে, অনেক সময় শিক্ষণীয় থাকে না। বাট ওদের যে মেকিংটা বা ওদের যে যে ওরা যেটা দেখাতে চাইতেছে ওটা হুম। গল্পের মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করতেছে, তো এরকম যদি সুযোগ পাইতাম আমরাও কিছু একটা করতাম বা আমিও থাকতাম ওইটার সাথে, মানে এই কাজের সাথে যুক্ত থাকতাম। অভিনয় হয়তো পারি না, বাট একটা সাথে যুক্ত থাকলাম না আর কি। ভাই আমার দেখলাম মানে আমি মনে হয় যে আচ্ছা সেটা পরে আমরা আলোচনা করব। আমরা আরো কাজ আচ্ছা, করি। সেটা পরে আলোচনা করব। হলে হবে না হলে নাই। হ্যাঁ, হ্যাঁ। সেটাই।
তো এটাই আর কি আমার ভালো লাগে এর সাথে থাকতে, মানসিক তৃপ্তি পাই, এই আর কি। ভালো যাচ্ছে সময় এইভাবেই। আচ্ছা, তো তোমার সম্পর্কে কিছু বলো, তুমি হ্যাঁ, কেন এই লাইনে? আমি এই লাইনে আমি যাই না। আমার আমি আসলেই যাই না, জানি না। তো আমার একটু লং হবে আচ্ছা, সময় আছে। হ্যাঁ, বলতে গেলে। তো সমস্যা নেই। আমি আসলে ছোটবেলা থেকেই চাইতাম হচ্ছে ক্রিকেটার হওয়ার। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার এবং আমার মেট্রিক পাস পর্যন্ত আমি ক্রিকেটার, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো, আমি নিজে ডিপ ইনসাইড আমার ফিল হইতে যদি আমি ক্রিকেটার হইতে পারতাম, আমি সারাদিন মাঠেই পইরা থাকতাম। তো আমাদের আরেকজন ফ্রেন্ড, তার নামটা কাউসারই বলো, অভি। তার বেস্ট ফ্রেন্ড, কাউসারের বেস্ট ফ্রেন্ড, মুখের কাছে নিয়ে বলো নামটা। অভি, হ্যাঁ অভি। অভি। তো হঠাৎ ইন্টার সরি মেট্রিক পরীক্ষা দিয়ে আমরা একটা ফ্রি সময়, তো হঠাৎ কি করলো যে ওর মাধ্যমে আমি চিনছি যে ইউটিউবটা ওর মাধ্যমে চিনছি তার আগের বছর আচ্ছা। 9-10 থাকতেই। কিন্তু মানে ফানি ভিডিও যে তা না, ইউটিউবে তখন আমরা সার্চ করতাম কি মানে সাসপিসিয়াস ব্যাপার স্যাপার, এরিয়া 51 টাইপ ব্যাপার স্যাপার, এলিয়েনের ভিডিও দেখা গেছে কিনা সেই ব্যাপার স্যাপার নিয়ে ওই সময়টা ও বলছে যে ইউটিউব আজ, আমি তখন বলতাম যে ইউটিউব জিনিসটা কি, ও একটা ভিডিও প্ল্যাটফর্ম, ও আচ্ছা, তাও বুঝতাম না যে হোয়াট ইজ ভিডিও প্ল্যাটফর্ম। তো পরে যা এরকম জিনিস পরে মেট্রিকের পর কি করলো হঠাৎ একদিন বললো যে এরকম ভিডিও বানাবো, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট চ্যানেল ছিল, নামটা ছিল উই আর ক্রেজি। তো এইটার ছিল তোমার, তখন আমি কলেজে ভর্তি হই। তো তো তারপর হচ্ছে যে ইয়া করি কি বলে, একদিন ও হঠাৎ আমার বাসায় আসে, বললো যে এই ভিডিওটা করবো। ওকে ঠিক আছে, তো ও ভিডিওটা করতেছিল। তো ওর কাছে ফিল হইতেছিল যে ওর বেটার হইতেছে না ক্যামেরার ফ্রন্টে। তো তখন আমি বললাম যে দেখি আমি করি। তো ও বললো যে না, আমারটা নাকি ওর থেকে বেটার হয়েছে। তো তারপর থেকে জিনিসটা দেখলাম। আর যে ও আমার ফ্রেন্ড, সব থেকে বড় কথা হলো যে ও যে কাজটা করতে চাচ্ছে, আমার একটা ইয়ে ছিল যে মানে একটা কোনো কাজটাকে একটু দেখা যে আসলে কিভাবে করে কাজটা। তো তারপর থেকেই মনে করো যে ওই যে ভাইন টাইপ ভিডিও থেকে, ফানি ভিডিও থেকে পরে আস্তে 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 আমাদের কলেজের একটা সেট আপ হইলো, তার ভিতরে অনেক জিনিস হইলো। তো তারপর থেকে যতই ভিতরে যাচ্ছিলাম ততই ফিল হইতেছিল যে না, আসলে কাজগুলো আরো লার্জার করা যায় এবং জিনিসপত্র আরো ইয়ে হয়। তো এইখানে আমার আরেকটা জিনিস আমি অ্যাড করবো যে এই যে কাজ করার সাথে সাথে যে আমার ইন্টারেস্ট মানে বাড়তে থাকে এই জায়গায়। ইন্টারেস্টটা আসছে কিভাবে, আমি মনে করি যে ছোটবেলা থেকেই আমি যেই সিচুয়েশনে বড় হয়েছি, তো সেই সিচুয়েশনটা হয়তো ভালো ছিল না। আচ্ছা। আমার 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 আশেপাশের মানুষের সাথে আমার সম্পর্ক বা আশেপাশের মানুষদের সাথে একজন আরেকজনের সাথে হুম। সম্পর্কটা আমি অতটা ভালো দেখে আসিনি ছোটবেলা থেকে। তো আমার একটা জিনিস জাস্ট ফিল হইতো যে হোয়াট ইফ এমন না হয়ে গল্পটা ওরকম হতো। গল্প বলতে বুঝেছি আমার লাইফের বাস্তবতাটা অন্যরকম হইতো। হোয়াট ইফ যে আমি কালকে ঘুম থেকে উইঠা মনে হবে যেগুলো সব স্বপ্ন ছিল। তো এই যে তখন থেকে আমি ইমাজিনেশন করতাম। আমি যখন রাতে ঘুমাতে যেতাম তখন আমার ইমাজিনেশন এটাই থাকতো যে না, হোয়াট ইফ আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের গল্পটা কিরকম হতো? একটা হ্যাপি ফ্যামিলি বা যেখানে কোনো ফিন্যান্সিয়াল ক্রাইসিস নাই। তো এই যে একটা গল্প দাঁড় করানো, এই যে একটা সেইটা আমার মনে হয় এইটার সাথে মার্জ হইয়া, যেটা আমার মনে করো ভিতরে ঢুকে গেছে। সেই থেকে আজ এই পর্যন্ত চলতেছে। তো তার ভিতরে আরেকটা জিনিস যেটা বই বলতে গেলে হুমায়ূন আহমেদ চলে আসবে। তো হুমায়ূন আহমেদ তার বাবাকে নিয়ে একটা কথা বলছিল। আমি যদি একটু তোমরা বিরক্ত না হও, আমি গল্প একটু ছোট করে বলি। হ্যাঁ, অবশ্যই। যদি অডিয়েন্সে বিরক্ত না হন। অডিয়েন্স তো শুনবে। হুমায়ূন আহমেদের আমি যতটুকু আরকি আমার যতটুকু মনে আছে, আমি একটু যদি রং হই প্লিজ কেউ কারেক্ট করে দিয়েন। তো হুমায়ূন আহমেদের ফুপু যখন মারা যায়, মেবি মানে এরকমই ঘটনাটা। তো ওনার বাবা খুব কান্না করতেছিল। আর আমার মনে হয় হুমায়ূন আহমেদের বাবা খুব চমৎকার একটা ক্যারেক্টারের মানুষ ছিলেন। তো ওনার বাবা খুব কান্না করতেছিল। কান্নার শেষে উনি হঠাৎ করে কান্না থামায় দিয়ে উনি লিখতেছিলেন। ওনার বাবা কিন্তু কবিতা, গান চর্চা, গল্প চর্চা এগুলো করতেন। আচ্ছা। তো তখন হুমায়ূন আহমেদ তার কোনো জীবনের বইয়ে এটা লিখছে। তো তখন হুমায়ূন আহমেদের রিয়ালাইজেশনটা আমি বলি। তো হুমায়ূন আহমেদ বলল কি যে আ মনের দুঃখকে বা এরকমই লেখাটা কিছুটা মনের দুঃখ, ওনার ফিল হইলো যে ওনার বাবার অবস্থাটা দেখে মনের দুঃখকে বা এটা মনের কষ্টটাকে বের করার সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে লেখা। যে লেখাটা ব্যক্তিগত দুঃখকে চারপাশে ছড়িয়ে দেয়। তো এইটা উনি লেখার কথা বলছে। আমি এটা রিলেট করতে পারলাম যে এটা শুধু লেখা না। তোমার ভিতরের অভিব্যক্তিটাও কোনোভাবে তুমি যদি প্রকাশ করো বিভিন্ন মাধ্যমে বের বিভিন্ন মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আমি আসলে এই একটা লাইনই আমি মনে করি যে আমার লাইফে খুব কাজে দিছে এবং দিচ্ছে। আর ভবিষ্যতেও দিবে আশা করি।
আচ্ছা এটা যে বাস্তব কথা। তা আরেকটা জিনিস অ্যাড করবো, যেটা আসলে আমি সেদিন আমার এক ফ্রেন্ড, যে ফ্রেন্ড হচ্ছে আমার খুবই কাছের ফ্রেন্ড নির্ভীক, তো ও আমাদের এখানে জয়েন হবে। আমাদের প্রত্যেকবারই আমাদের ইচ্ছা আছে যে এক একজন এক একবার কয়েকজন মিলে আমরা যে যখন সময় পাই তখন এসে আমরা এরকম ফালতু আলাপ করবো, আড্ডা দিব, দর্শকদের আপনাদের শোনাবো। আনন্দ দিব না, বিরক্ত করবো দর্শকদের। তো ও আসবে, তো সেদিন ওকে যদিও আমাদের দর্শক আমরা নিজেরাই। এত এত মানে উলঙ্গ সত্য তোমার বলা দরকার ছিল না ভাই। হ্যাঁ, আসলে আমাদের দর্শক আমরা নিচেরাই, কারণ আমরা আসলে দেখতেছি 5 বছর পর আমরা এগুলো নিয়ে বলতে পারবো যে আমরা ওই সময় কি ফিল করছি, কি ভাবছি, নিজের ভিতরে কি চলতেছিল। আচ্ছা, দর্শকদের আরেকটা কথা বলি, হয়তো বা বাইরের বিভিন্ন নয়েজ যদি এসে থাকে তাহলে আমরা সরি সেটার জন্য। আমরা সাউন্ড প্রুফ ওরকম ভাবে আমাদের রুম করতে বাজেট পারি, লো, আমাদের লো বাজেট। সরি। তো তো সেই সময় বাজেটই নেই। তো সেই সময় নির্ভীকের সাথে কথা বললাম যে যে আমার ফ্রেন্ড আছে কাউসার, ও তো চেনে কাউসার কেউ। তো কাউসার এখানে এখানে সামনে, তো ওর সাথে আমি ওকে মাঝে মধ্যে বলি যে আমার ওই ফ্রেন্ডের সাথে আমার প্রথম দিনকার সময়টা কেমন ছিল, ওই ফ্রেন্ডের সাথে আমার প্রথম সময়কার দিনটা কেমন ছিল। তো এরকম একটা লেখা আমি নির্ভীককে পড়াইতেছিলাম আমি আচ্ছা নির্ভীককে পড়তে দিছিলাম আমার লেখা, প্রায় 1.5 বছর আগের কথা। তো নির্ভীক জাস্ট পড়ে, আমি জানি না নির্ভীক এটা শুনবে কিনা, তো বলেই, তো নির্ভীক জাস্ট পড়ে আমি আমার লেখা আরো 5 জনকে যখন পড়তে দিচ্ছি, আমি কখনো এক্সপেক্ট করিনি তারা কি বলবে। আমি জানি হয়তো বা বলবে যে খারাপ হয়েছে, নয়তো বলবে ভাই চমৎকার হয়েছে, নয়তো বলবে যে হ্যাঁ ভাই হবে। হবে, চলে আর কি। 3টা কথা আমি ধরে নিয়েছি, সে মন থেকে বলবে, কিন্তু ও একটু এই 3টার বাইরে একটা কথা বলছে। সেটা হচ্ছে যে ও আমার লেখার পর আমার দিকে তাকাইলো, জাস্ট বললো আমাকে যে, আমি ভাবছি এই 3টার যে কোনো একটাই বলবে হয়তো, যে ভাই আই এম ওয়েটিং। আমি কিসের জন্য ওয়েট করতেছি, যে আমি আমি দেখতে চাই তোমার এইরকম লেখায় কখন আমি ইনক্লুড হই, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে বললাম যে ওর সাথে আমার ফার্স্ট দেখা বা ইয়াটাকে, সেটা আমার লেখার ইচ্ছা আছে বা বলার ইচ্ছা আছে, বলবো একদিন। তো আজকে কাউসারেরটা বলি, বলবো কাউসার। তো আমাদের কলেজের যারা ছিল, পরীক্ষার ভিতরে আমার পরিচয় হয়েছে কি, আমাদের এক ফ্রেন্ড ছিল মনসুর, খুবই ভালো ফ্রেন্ড। ও তখন ওয়েডিং ফটোগ্রাফি করতো। তো ওর এইসব কাজে ইন্টারেস্ট, কন্টেন্ট ক্রিয়েশনে, রাইট কাউসার? হুম। তো তখন ওর সিট আর আমার সিট এক্সামে একসাথে ছিল, মানে কলেজের ফার্স্ট এক্সামে। আচ্ছা ফার্স্ট এক্সামটাকে কি বলে? ফার্স্ট ইয়ার। স্যারটা হ্যাঁ, কিছুটা ভুলে সমস্যা নেই। গেছি। আচ্ছা, তো ওরা আমার সিট কাছে। তো ওই যে একটু আগে বললাম যে অভি আর আমি ওয়ার কেস দিয়ে ভিডিও করছি, সেটা তো কলেজের সবাইকে শেয়ার করে দিছিলাম। তো ও এরকম এরকম ব্যক্ত করছে হয়তো বা কাউকে, কোনো একটা ছেলে হয়তো আমাদের কোনো এক ফ্রেন্ড ওকে বললো যে ও তো ইউটিউবে ভিডিও করে। তো দেন আমরা পরীক্ষার ভিতরে এগুলো নিয়ে আলোচনা করতেছি, পরীক্ষা তো লাটে উঠছে। তো এরকম বলতেছি দেন আমরা গেলাম কার কাছে, আমাদের শুভ আর এক ফ্রেন্ড ছিল, খুবই ফানি ম্যান, ও খুবই জোস একটা ক্যারেক্টার। তো ওর সাথে গেলো টেলো বললো, তখন কাউসারকে আমি তখনও চিনি না। তো আমি ওদের প্রপার প্ল্যানিংটা বললাম যে এভাবে এভাবে করলে বেটার হবে, এভাবে এভাবে করলে ইয়ে হবে, হ্যান ত্যান অনেক কিছু বললাম। ওরা ইমপ্রেসড। তো শুভ বললো না যেন কে বললো যে আমাদের আরো এক ফ্রেন্ড আছে, ও এইটার খুবই ইন্টারেস্টেড। কে? সেটা হচ্ছে কাউসার। আচ্ছা, তো আমার ভিতরে একটু তখন ওইটাকে কি বলে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স না কি বলে, হুম একটু হীনমন্যতা কাজ করছে যে হোয়াট ইফ আমাকে ওভারশেডো করে দেয় কিনা। হ্যাঁ, আমি ক্লিয়ারলি বলি, আমার মনে যেটা হচ্ছে আমি সেটাই বলতেছি, এবং আমি এটা এমন না যে হিংসা থেকে বলতেছি, বাট আমি যেই আইডিয়াটা চাই সেইটাকে যদি ওভার পাওয়ার করে তখন তো আমার ভালো লাগবে না, সিম্পল। আর তখন আমরা ছোট জিনিসগুলো, আমরা যে একটা ক্রিয়েটিভ ডিফেন্সটাকে কিভাবে সামলাইতে হয় সেই জিনিসগুলো আমরা তখন আর কি বুঝে উঠতে পারি না। একদম কচি তখন। কোচি তো কোচি তুমি তো কোচি। তো পরে পরীক্ষার বাইরে আগে পরীক্ষায় ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট এক্সাম যেগুলো হয়। তো হঠাৎ একটা, এখন ওকে ফোন দিছে, ও আসলো, ওর মনে আছে কিনা জানি না, সে ফার্স্ট। তো আমি একটা দেখলাম যে সুন্দর একটা নাদুস একটা ভোটকা করে একটা ছেলে আসছে। তো ও আসার সাথে সাথে আমার মনে হচ্ছে না, আমার যে ভয় ছিল সেটা নাই, কারণ আই ক্যান হ্যান্ডেল, আমি এই ছেলেটাকে আমার নিজের মতো করে ইয়ে করতে পারবো। তো সেই থেকে আজ পর্যন্ত ও আমার ওই হেল্পিং হ্যান্ডটা হইছে। আমি হেল্পিং হ্যান্ডে আমি কখনোই তোমাকে ছোট করে বলতেছি না বন্ধু, যে ওই হেল্পিং হ্যান্ডটা হইছে যে আমাকে আমার ক্রিয়েটিভিটিটা সবসময় দাম দিচ্ছে, বা ওইটাকেই প্রেফার করছে সবার কাছে। আমাদের ওই টিম যেখানে ছিল সেখানে থেকেই স্টিল এখন পর্যন্ত। এই ছিল হচ্ছে আমার সাথে কাসারের ফার্স্ট মিট। তারপর থেকে আস্তে আস্তে আমাদের এগোনো ইউটিউবের জার্নি। তবে তোমার ওই ক্রিয়েটিভিটাকে বা তোমার কি বলে যে তোমার আইডিয়া গুলাকে আর কেউ ওই যে কি বলে ওভার পাওয়ার, তুমি যে বললাম যে ই আর কেউ করতে পারছে কি পারে না সেটা যায় না, বাট মনসু ঠিকই পারছে। ইটস ওকে। আমি আসলে ওকে মিস করি আসলে। এখন আমরা
এখন আমরা যে যার লাইফে ব্যস্ত, তো সেজন্য অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, বাট প্রত্যেকটা মানুষকেই আমার লাইফে মিস করি। আর সজলের সাথে প্রথম দেখা কিভাবে হয়েছে আমার খেয়াল নাই, কিন্তু এইটুকু মনে আছে যে আমরা হয়তো বা সিপাহীবাগ ঘোরার ওইখানে বৃষ্টির দিনে আমি আর কাছে যাচ্ছি, বলছে যে সজল আসবে আমার এক ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওই দিনই ফার্স্ট হ্যাঁ, তোমার মনে আছে ছিল। জিনিসটা? একটা বাসা, আহ, একটা বিল্ডিং এর নিচের ইসে আমরা দাঁড়ায় ছিলাম। আমি আমার বল- এখন মনে আছে। ওই যে ওই দিনটা ছিল। আরে ভাই, আমাদের উপরে থাকে যে আমাদের উপরে জীবন থাকে। জীবনের বাসার সামনে আমার নিয়ে গেছিলি তুই। জীবনের কোন বাসার সামনে? ওই যে বাসাটার নাম কি, গলিটা উত্তরণ আদর্শ, আরে না যাবো ভাই যা। না, আমার মনে হইতেছে ক্লাবের যে- সামনে বলি হুম, বেশ কি বলে 22 নম্বর 21 নম্বর বলে। না, আমার মনে হয় ওইদিকে না, আমার মনে হয় যে এখন যে তোর বাসাটা তার থেকে যে আমাদের সিপাহীবাগ যাওয়ার যে রোড গুলো না, ওগুলোর কোনো তো একটা এরকম ওই তো বুঝছি, ওই ওই। 21 নম্বর বলে। তো এই ছিল। তো তখনই আমার ওকে দেখে এইটুকুই মনে ছিল যে একটা বাচ্চা, একটা ছেলে এখনো তার বাচ্চাই কচ্ছি আছে। বাবু। এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, কচি বাবু বড় হইতেছে বিয়ে শাদী বিয়ে খাওয়ার জন্য। বিয়ে করার জন্য। যাই হোক, আমাদের একটা টপিক তো গেল যে কিভাবে আমরা কিভাবে এইখানে একসাথে আসলাম, সেটা তো গেল। এখন আমরা একটু আলোচনা করি আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে, যে ওটা কেমন আগাচ্ছে বা আমরা ওটা কিভাবে করতে চাই। আসলে পুরো গল্পটাই তো আমার নারেট করা, করা। তো আসলে মানে আমি আমি যেভাবে চাচ্ছি এখন পর্যন্ত আমি সেভাবে করতে পারতেছি, কিন্তু কিছু জিনিস করতে পারতেছি না। সেটা আমি কি বলে বলতেছি যে আমাদের বাজেট স্বল্পতা, প্লাস হচ্ছে আমরা টেকনিক্যালি অতটা সলিড না সেটার জন্য। কিন্তু তার মানে এই না যে টেকনিক্যালি সলিড হইলে আমি জিনিসগুলো করতে পারবো, এমন আমি বলতেছি না। অনেক জিনিস শেখার আছে, অনেক জিনিস বোঝার করার আছে। বোঝার আছে। একটা এখন তো এই টুকটাক গল্প নিয়ে কাজ করতেছি। মানুষজন অডিয়েন্স আমাদের যারা আছে, যারা অডিয়েন্স আপনারা আছেন, তারা হয়তো দেখতেছেন, বলতেছেন যে এটি আপনাদের ফিল হইতে পারে যে হ্যাঁ, শুরুর দিকে মোটামুটি ভালো করতেছেন, যদি ভালো মনে হয় আপনাদের ভালো করতেছেন। কিন্তু যখন আমরা টেকনিক্যালি সলিড থাকবো, তখন যদি সেম ভাবে গল্প আমরা ন্যারেট করি, হয়তো আপনাদের পছন্দ নাও হইতে পারে। তো সেটি নিয়ে আমাদের একটা কাজ করার ব্যাপার আছে। তো যদি আমি অন্য কথা বলতেছি, মানে এখন এই প্রজেক্টের ক্ষেত্রে আসি। তো এই প্রজেক্টটা আসলে এছাড়া আসলে এই প্রজেক্টটা এই শর্ট ফিল্মটা মানে কোন গল্প বা কোন গল্পের সিকুয়েল নাকি অন্য কিছু, সেগুলো কোনো কিছু রিভিল করা যাবে না। অলরেডি করে দিছো? অলরেডি করে দিছি? না, করা হয়নি। কোন না। সিকুয়েল নাকি? না, না, করা না হয়নি। না না, কিছু সেটা বলা কোনটা? হয়নি। আমাদের তো ২টা-১টা করিনি। হয়তো আমরা আরো আগে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আমরা ওই টপিকে না যাই, আমরা এভাবে বলি যে আমরা প্রিভিয়াসলি যে কাজগুলো করছি সেই তুলনায় এই কাজটা কি বেটার হচ্ছে নাকি সেম ওয়ে তাকাচ্ছে, এটা জানতে চাই। এটা আমার কাছে জানতে চাচ্ছ? হুম। আহ হুম, আমার মনে হয় যে গল্পর এবারে গল্পর কি বলে, বিস্তৃতি বলে নাকি বলে, এরিয়া Brief. বা হ্যাঁ, আর একটু লার্জ আগেরগুলার থেকে। কিন্তু তার মানে আমি বলবো না যে মানে একদম ওয়ান অফ মাই ফাইনেস্ট স্ক্রিপ্ট, আমি সেটা বলবো না। আমার কাছে এখনো আমার কাছে মনে হবে যে এখনো আমি বলতেছি না এটা খারাপ হবে, আমি সেটা বলতেছি না। আমি আমার যথেষ্ট চেষ্টা করতেছি এবং এখন পর্যন্ত আমি যতটুকু শুট কমপ্লিট করছি, আই অ্যাম 80% স্যাটিসফাইড। ওকে, ওকে, আমি আরেকটা অ্যাড করি, শেষ করি। এখন পর্যন্ত আমার ফাইনেস্ট স্ক্রিপ্ট আমি মনে করি, আমার ফিল হয় চিরকুট আমার জন্য। যেখানে আমি মানে স্ক্রিপ্টে আমি তেমন কোনো আমার ইসের জন্য কি বলে এটাকে, যে আমাদের বাজেট নাই বা লোকেশন নেই সেটার জন্য যে কাটছিটটা করা, তেমন কোনো কাটছিট ওটা আমি করি নাই। আর চিরকুটার উড়ালপঙ্খীর ভিতর থেকে আমি মানে বেটার আউটপুটের ক্ষেত্রে বলবো উড়ালপঙ্খী। আচ্ছা, এটা অবশ্য কারণ ছিল, কারণ হচ্ছে হ্যাঁ। এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো। হুম। আমি যদি এটা বলি যে ইন ফিউচার যখন তোমার কাছে ধরো সবকিছুই থাকবে, সুযোগ থাকবে, সুবিধা থাকবে, হুম। ম্যান পাওয়ার থাকবে, টেকনিক্যালি তুমি ডেভেলপ হওয়া, তখন আমি যদি বলি তোমার পুরোনো কাজের ভিতরে কোনটা তুমি আবার করতে চাও, রিক্রিয়েট করতে চাও, হুম। বা তোমার পছন্দের একটা গল্প, সেক্ষেত্রে কি কোনো এমন কোনো গল্প আছে যেটা নিয়ে তুমি আবার কাজ করতে চাও? ড্রিম প্রজেক্ট। যেখানে তোমার কি কোনো করছি ড্রিম ওইটাই আবার প্রজেক্ট করতে আছে? চাই বা হ্যাঁ। নতুন করে। যেটা করছো বাট আমি বেটার আউট পাইনি, আমার চিন্তা ছিল এটা আরো বেটার হইতে পারে, বা তুমি যদি মনে করো না এটা আমি এভাবে করছিলাম, এখনকার সময় যদি ওটা আমি আবার রিপ্রেজেন্ট করি, ওটা এখনো
মানুষ পছন্দ করবে। তো এরকম কোনো গল্প আছে যেটা তুমি ইন ফিউচার সবকিছু থাকার পরে যে আমি এখন ওটাকে আরো বেটার ভাবে করতাম বা করতে চাই? না, আমি মনে করি যে এখন পর্যন্ত যে কটা আউটপুট দিছি আমি কোনোটারই এখন পর্যন্ত আমি বলবো না যে আমি বেটার আউটপুট মানে আমি নেক্সট আবার রিক্রিয়েট করতে চাই না। কারণ তো তোমার ড্রিম কোনো প্রজেক্ট আছে নাকি সে বিষয়ে হ্যাঁ, বলো। আমার ড্রিম প্রজেক্ট আছে। আচ্ছা, আমার আমার সেটা নিয়ে ড্রিম বলো। আসলে আমি আমার প্রত্যেকটা প্রজেক্ট আমার জন্য ড্রিম প্রজেক্ট। আমি যথেষ্ট রাইটিং এর ক্ষেত্রে খেয়াল রাখি যে একদম কোনো ধরনের কি বলে এটাকে লিমিটেশনস রাখতে চাই না রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, আমার একটা ড্রিম প্রজেক্ট আছে হুম, যেটা আমি করতে চাচ্ছি। আমার অনেকগুলো ড্রিম প্রজেক্ট আছে, তার ভিতরে একটা হচ্ছে যে আমি একটা টাইম রিলেটেড একটা সিরিজ বানাইতে চাই। সিরিজ? হ্যাঁ, সিরিজ টাইম ট্রাভেল? টাইম রিলেটেড। এখন টাইম ট্রাভেল হয় নাকি টাইম র্যাপ হয় সেটা বলতে পারতেছি না। টাইম লুপ হয় নাকি? হ্যাঁ, সেটা বলা যাচ্ছে না। ওকে, দেখা যাক আমরা আমাদের আগ্রহী সেটা ডিরেক্টর দেখার সাহেব জন্য। কি করেন আমাদেরকে নিয়ে। না, আমি সেটার জন্য তো অবশ্যই ওয়েট করব। আমি থাকি না থাকি আমি দেখতে চাও অবশ্যই। ওকে, তাহলে আমি এখন একটা প্রশ্ন আমার সজলের কাছে। বলেন স্যার। তোমার সজল। হ্যাঁ, সজলের কাছে। তা সজল তো এখন আছে, বসেই আছে যদিও। এখন দাঁড়াবো? একটা না দাঁড়াবো? না দাঁড়ান, বসেই থাক। আচ্ছা, বাট বলেন। আমার প্রশ্নটা হলো, তুই তো হুম, একটা টাইমে হ্যাঁ, অডিও নিয়ে খুব কাজ করতি বা হুম, হুম, কবিতা আবৃত্তি বা আবৃত্তি। যেটা রিপ্রেজেন্ট করতি, হুম। স্টোরি রিপ্রেজেন্ট করতি, জিনিসটা খুবই মানে আমাদের দিক থেকে যদি বলি, আমরা এই পর্যন্ত যা করি তার থেকে মাচ বেটার ছিল রিপ্রেজেন্টেশনটা। হুম, আমরা এরকম ভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারি না যেটা তুই কবিতা রিপ্রেজেন্ট করতে পারছস বা তোর আবৃত্তি সবাই পছন্দ করছে। এমন কোন মানুষ নাই যে বুঝে না সেও পছন্দ করছে না, খুব ভালো বলে। ঠিক আছে, আমার কাছে তো মনে হয় না। তার যারা শুনছে সবার এই একটা ছিল, যারাই শুনছি। তো তোর কি মনে হয়, তুই কি এখন সেগুলো কন্টিনিউ করবি না? আচ্ছা, পাঠ। আচ্ছা, পাঠ বলতে কবিতা আবৃত্তি, আবৃত্তি বলতে যে বিষয়টা বোঝায় এগুলোর ভিতরে অনেক বিষয় চলে আসে। তো আমি ওইভাবে প্রপারলি করতে পারি কিনা জানি না, বাট চেষ্টা করি। কিন্তু যখন আমি পুনরায় পুনরায় যখন পিছনেরগুলা যে আবৃত্তিগুলা থাকে আমার যে করা আছে ওগুলো আমি শুনলে আমি বুঝতে পারি কোথায় কোথায় আমার সমস্যা আছে। ঠিক আছে, তবে আমার প্ল্যান আছে সামনে এটা নিয়ে কাজ করার, ইচ্ছা আছে ভালোভাবে কিছু করার। তবে ভালোভাবে আগে শিখতে চাইতেছি, এটা আরও ভালোভাবে শিখে তারপর আমি এটা প্রেজেন্ট করতে চাইতেছি। এর আগে মনে হয় না তেমন কিছু একটা করা হবে, আমি আগে শিখতে চাইতেছি। শেখার তো কোনো বয়স নেই, আর শেখার আমি কোনো শেষ আমি একটু সময় নিতে চাইতেছি আর কি, মূলত একটু ব্রেক নিচ্ছি, নেই। আপাতত একটু ব্রেক নিচ্ছি এই। আচ্ছা, আর যদি বলি আমাদের ভিতর কারো বই পড়ার অভ্যাস কিরকম? আমার বই পড়ার অভ্যাস খুবই কম। সজল? একটা টাইমে পড়তাম। আগ্রহ আছে, বাট ওইভাবে সময় হয়ে আমার উঠতেছে এখানে না। বই আছে অনেক, নিতে পারো। আমার এগুলো যদি পড়া হয় না আমি ওর বাসায় যা বই আছে সেগুলো তুই নিতে পারছিস, প্রচুর আছে তাই নি ভাই। ফেলো, পড়ে ফেলো বইটা। ওর বই ওর জান ধরতে গেলে ভাই। বইটা তোমার হ্যাঁ, আমি বলি। ওই আসার পর ওই আসার পর ওর ভাই একটা কথা বলছে, ওই দিন আমার কাছে খুবই গাড়ির ভিতরে, ঠিক আছে, ওকে যখন আনতে গেছি তখন ওর ভাই একটা কথা বলছে যে এখন আর তো বই বিক্রি করতে পারবো না, যদি হয় না ভিড়তো তাহলে আর ভাইয়ের প্ল্যান ছিল বইগুলো বেচে পাবো। তখন ওর রিয়াকশনটা মানে মারাত্মক লেগে গেছে, মানে তুই কেন বই ধরবি, এই টাইপের একটা কথা। মানে ওর গুছানো জিনিস, হুম ওর শখের বইগুলা, সেগুলো ও কেন ধরবে বা এরকম প্ল্যান থাকবে না। মানে প্রতিটা বইয়ের সাথে ভাই স্মৃতি থাকে, তো এইগুলা খুব কাছের হয়। কিরকম স্মৃতি মানে তো কোথা থেকে গিফট পাইছো সেই স্মৃতি নাকি অন্য কিছু? হ্যাঁ, হইতেও পারে তেমন কিছু, এই আর কি। তবে আছে ওর ভালো, ওর কালেকশন ভালো। আমার কালেকশন গুলো তো ওই নিয়ে গেছে, বুঝছি শুভ, ওই নিয়ে গেছে আমার বাসার সবগুলা। আচ্ছা, তো আরেকটা জিনিস অ্যাড করি। আমাদের আসলে আমরা আসলে মাঝখানে হয়তো আমরা থেমে যাই, দর্শক বা অডিয়েন্স যারা আছেন তারা হয়তো বা তাদের বোরিং লাগতে পারে। আসলে আমাদের তেমন কোনো ইন্ডিভিজুয়াল বা মানে কোনো সাজানো টপিক নেই যেটা নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট আমরা আমাদের যা মনে হয় তাই নিয়ে আলোচনা করি। আমি ভাবতেছি এটা কি আপলোড হবে কি না। না, অবশ্যই আপলোড হবে। কারণ একটু আগে সজলই বলছো যেটার অডিয়েন্স হচ্ছে আমরাই। এটার আচ্ছা, অডিয়েন্স হচ্ছে আমরাই। তো এটার জন্যই জাস্ট আপলোড হবে বলতে পারো। আপলোড না হওয়ার মতো কিছু নেই।
তো তোর সময় না শুনে আমরা শুনবো। আমরা শুনবো, আমরা শুনে মজা করব। আচ্ছা, অডিও বুকটা কিন্তু করা হচ্ছে না। তো সে বিষয়ে হ্যাঁ, সেইটার জন্যই তো বলা হচ্ছে যে আমরা আসলে জিনিসটা হচ্ছে কি, আমরা শর্ট ফিল্মের দিকে ঝুঁকে যাওয়ার কারণে হচ্ছে কি, আমাদের একটা শর্ট ফিল্ম করতে 1-1.5 মাস লাগে গেছে। তো সেই কারণে আমরা ওই কাজটার ভিতরে এতটাই ইয়ে ছিলাম যে মাঝখানে অডিও বুকটা আমরা করতে পারিনি। তো সেজন্য আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের যে চ্যানেলটা আছে সাজুকাজু, সেখানে আমরা ওইটাকে শিফট করতেছি। আর এখানে অডিও বুক এবং অডিও রিলেটেড কাজকর্ম বা যেসব কাজগুলো আমাদের নিজেদেরকে আনন্দ দেয়, অবশ্যই শর্ট ফিল্ম আমাদের নিজেদের আনন্দ দেয়, কিন্তু এইটা হচ্ছে একদম মানে পুরোপুরি পার্সোনাল একটা জায়গায় থাকবে আর কি। তো ওই তো। আর অডিও বুক নিয়ে কাজ করলে হয় কি, যেমন সংলাপ বলার ক্ষেত্রে খুব ইমপ্রুভ হয় বিষয়টা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব অবশ্যই। দরকার যে আমি যেভাবে কথাটা বলতেছি ওইটার সাথে যাচ্ছে কিনা, এটার একটা চর্চা হয়ে যায় পাশাপাশি। তো এটা আমাদের বেশি বেশি করা উচিত আমার মনে হয়। আচ্ছা, লাস্ট কে কোন মুভি দেখছো বা কোন মুভিটা লাস্ট দেখে ভালো লাগছে, এরকম একটা জিনিস জানতে চাচ্ছি। যে লাস্ট কোন মুভিটা, মানে রিসেন্টলি কোন একটা মুভি দেখছো, মুভিটা ভালো লাগছে? আমি বলবো হ্যাঁ, বলো। এটা মালায়ালাম সম্ভবত, ইউথ না? ইউথ, ইউথ মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি। আচ্ছা, তারপর ভাজা, ভেজাই, ভাজাই, ভাজাই টু সম্ভবত, ভাজাই টু বায়োপিক অফ বিলিনিয়র, এরকম একটা টাইটেল। এই দুইটা এই মুভি। টাইটেলের একটা মুভি আমি নাম দেখছিলাম। হ্যাঁ, ভাজাই পার্ট ওয়ান আছে একটা, ভাজাই টুটাও করছে ওরা, মানে খুব ভালো। এই দুইটা মুভি দেখা উচিত, আমি বলবো যে মাস্ট ওয়াচ। তাই? ইয়ত এখন আমার দেখা হয় নাই। আর কথা বলতে গেলে আমি যে যদি ডিউটি জয়েন করার পরে ভাই আমার এখন পর্যন্ত ওইরকম টাইম দিয়ে একটা মুভি দেখা হয়নি। আর যতটুকু টাইম পাইছি হয়তো বা ওই দা বয়েজের সিরিজে, আর নয়তো ফর্ম সিরিজে চলে যেতেছে। তুমি দা বয়েজ একটু সিরিজ, টাইম তো আচ্ছা তুমি দা বয়েজ সিরিজ দেখতে পারো, ফর্ম দেখতে পারো, কি কি দেখতে পারো, কিন্তু আমাদের যে কাজ টাইম আছে সেক্ষেত্রে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, তাই না সজল? হ্যাঁ, এটা দা বয়েজের সিরিজের একটা পান্ডা না? 1-1.5 ঘন্টা চলে যায়, সেই আমার একটা এপিসোড দেখতে আমার 4 দিন বা 5 দিন চলে যায়। তাও আবার ওই যে ফাঁকে ফাঁকে কখন থেকে, তো সেটা হচ্ছে আমি আমার অফিসে যাচ্ছি বাসে বসে, তখন ওই টাইম ড্রাইভিং। তার মানে রিসেন্টলি কোনো মুভি তো দেখা হয় নাই যেটা তোমার কথা রিসেন্টলি বলতেছি। আমার কোনো মুভি দেখা তুমি তো হয়নি। এবার ঈদে ছবি দেখতে গেছিলা। হ্যাঁ, ঈদের ছবি দেখতে যেমন গেছিলাম। আমরা রাক্ষস ঈদে ভালো লাগছে না? আমি 2টা মুভি দেখছি, যদিও বর্ণলতা দেখার খুব ইচ্ছা ছিল, দেখতে পারিনি। তা দেখবে কেন? প্রিন্স দেখছি, কারণ ওই জীবনের সাথে গেছিলাম। ওই আবার সাকিবিয়ানই সাকিবের মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখে না, সেই জন্য ওর সাথে গেছি। তো প্রিন্স দেখা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। দেখলাম, যেহেতু ফার্স্ট ডে আমি কোনো একটা মুভি দেখতে চাইছি, তো ওর সাথে গেলাম। বাট ভাই আমার লাইফের ওর্স্ট মুভিটা বলতে গেলে। আচ্ছা, যাই হোক, কি ওর্স্ট না কি বেস্ট সেটা আমরা আমাদের আলোচনা দরকার নাই। তো তো তোমার দেখা আমি রিসেন্টলি? রিসেন্টলি 2টা মুভি দেখছি বাসায় বসে। বোহেমিয়ান র্যাপসোডি, যেটা একটু আগে তোমাদের যে আমাদের হ্যাঁ। কাজ শুরু করার আগে বললাম, বোহেমিয়ান র্যাপসোডি দেখলাম, প্লাস ফাইট ক্লাব দেখলাম। তোমরা আমার অনেক খারাপ ভাবতে পারো ভাই, হ্যাঁ, আমি আসলে, ভাই আমি অনেক অনেক ইয়া মুভিগুলা কি বলে, অনেক ক্লাসিক legendary। মুভিগুলা, লেজেন্ডারি মুভিগুলো আমি দেখি নাই। কেন দেখি নাই? কারণ ওইটার স্পয়লার আমার কাছে আগেই চলে আসছে। এখন ইউটিউবের থ্রুতে, ফেসবুকের থ্রুতে, এমন না যে আমি এক্সপ্লেন দেখছি, কিছুই দেখিনি। কিন্তু যেমন এই যে ফাইট ক্লাবের স্পয়লারটা আমি আগে থেকেই জানতাম। ঠিক আছে। যাই হোক, হ্যাঁ আমি ভাই ব্যাটম্যান ইয়ারটার কেউ যে কি বলে, আমার নামটা মনে পড়তেছে না। বেলের, ক্রিশ্চিয়ান বেলের হ্যাঁ ক্রিশ্চিয়ান ডার্ক নাইট। হ্যাঁ ক্রিশ্চিয়ান বেলের ডার্ক নাইট, ব্যাটম্যান মুভিটা ওর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটম্যান। হুম। কিন্তু আমি ওই মুভিটা দেখছি 2018 সালে। আমি মার্ভেল ফ্যান হয়েছি 2018 সালে। এরা আমাদের ইন্টার এক্সামের সময় ইনফিনিটি ওয়ার দেখা আইসা, ও গড, স্পাইডারম্যান ভ্যানিশ, এই ভ্যানিশ, সাই ভ্যানিশ, আমি কই তাহলে সুপারম্যানের নাম বলতেছে না কে, কি অবস্থা হ্যান ত্যান। তো আমি আসলে আয়রন, আমি কি কোথা থেকে কে কি আসতেছে বুঝলাম না। তেমনি আমার ফ্রেন্ড আমাদের অভিও সেম আলোচনা করতেছে, আমার মাথার উপর দিয়ে যেতেছে। তো আমি কি করলাম, এই ইন্টার পরীক্ষাটায় পুরো আমি মার্বেলের একটা 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 করে ধরে মুভি দেখছি। আর এখনো বলবো যে লোকির মতো ডায়লগটা দিতে হবে। লোকি যেমন ইনফিনিটি ওয়ার দেয় না থ্যানোসকে, তুমি যে আর্থে যাবা, তোমার তো একজন কি লাগে, হেল্পিং হ্যান্ড লাগবে, যে এই জায়গাটা চিনে যে আমি আছি। তাই আমি বলবো যে তুমি মার্বেলের মুভি দেখবা, মার্বেলের কি লাগবে বলবো, আমি আছি। তো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ফাইট ক্লাবে দেখছি, তারপর বহিমিয়ান র্যাপসোডি দেখছি। আহ, ভালো লাগছে তো মোটামুটি। আর হচ্ছে যে দিস ওয়ান ওয়াজ দ্য বেস্ট। এই দুইটার ভিতরে আহ আমি বলতে পারতেছি না আসলে। আমি আমি ভাই মুভি অত ভালো বুঝি না, সত্য আমি মুভি ভালো বুঝি না। আমার কাছে যেটা গুড ফিল দেয় সেটা ভালো লাগে, যেটা গুড ফিল দিতেছে না, যে না
দেখে ভালো লাগতেছে না, সেটা আমি বলে দিচ্ছি না আমার এটা ভালো লাগে না। চুরলি, আহ, কাউসার। চুরি তবে একটা movie রে ভাই। আমি গত 4-5 বছরে যেই বাংলা আমি মুভি আমি আমি একটা এখানে একটা প্রশ্ন করতে চাই, বাংলা মুভি বাদ, সবকিছু বাদ। এই প্রশ্নটা আমার মানে চুরুলি থেকে আসছে। এই পর্যন্ত আমার লাইফে বা তোমার লাইফে আমি কথা বলতেছি, এই পর্যন্ত ছোট থেকে এই পর্যন্ত আমি এমন একটা মুভি দেখছি আর যেটা আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকে নেই, এরকম কোনটা আছে তোমার কাছে? কোনো মুভি বা যে কোনো কিছু, সিরিজ টিরিজ যাই হোক। না, আমি দেখছি আমার মাথায় ঢোকে না এরকম হয়নি। তো- তবে সবচেয়ে কমপ্লিকেটেড আহ। ছিল যেটা বলবো হচ্ছে যে ডার্ক সিরিজটা দেখে আমার কমপ্লিকেটেড লাগছে, বাট আমি বুঝছি মানে পুরো সিরিজ দেখার পর আমি বুঝছি। বুঝছি, হ্যাঁ। এখন না, সেটা তো দেখার পরে আমি বুঝছি। হুম, ডার্ক সিরিজ যাক বা এরকম কিছু মুভি আসুক, বুঝছি। তো তোমার লাইফে এমন কোনো আছে সবচেয়ে কমপ্লিকেটেড? বুঝছো, বাট মানে এখন ওটা লাগে, কমপ্লিকেট লাগে। না, আমার কাছে এমন কিছু নাই। মনে হয় না। তোমারটা বলো, ওই যে ভাই চুরলির তোর বিষয়টা নিয়ে চুরুলি বলো। আমি এখনো বুঝি নাই। আচ্ছা, ওইটা ফ্যান্টাসি টাইপ মুভি, মালায়ালাম ইন্ডাস্ট্রির, হয়তো বা সবাই যারা মুভি টুভি দেখেন মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা জানেন চুরলি। না, চুরলি তুই অনেক চিন্তা মাস্টারপিস কর, একটা মুভি ভাই। না তুই চিন্তা কর, আমি ইন্টারস্টেলার দেখে বুঝে গেছি, আমি টেনেট দেখে না, বুঝে গেছি। ইন্টারস্টেলার মুভি বোঝার অত তেমন না, কিছু না, নাই। বোঝার না ভাই, ইনসেপশন টেনেট ব্যাপার আছে, হ্যাঁ। ঠিক আছে। না, ওই ইন্টারস্টেলার যে এগুলোর ভিতর ব্যাপারটা কি, যে ফিজিক্সের এলিমেন্টস নিয়ে আসছে, সায়েন্স 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 দেখলে থেকে বোঝা নিয়ে যেত। আসছে ভাই, কমপ্লিটলি ওইভাবে ওরা ক্যারি করছে হয়। যেটা তখনও রিভিল হয় নাই, মানুষ ডিটেলস গুলো আর কি করছে। ইন্টারস্টেলার মুভি থেকে মানুষ প্রথম ব্ল্যাক হোলের ব্ল্যাক হোল হ্যাঁ। কেমন সেটা মানে একটা আইডিয়া করছে, মানে ওই But আইডিয়াটা তখন পর্যন্ত কেউ জানে না ব্ল্যাক হোলটা কিরকম, হুম। জাস্ট নামটা শুনছে, আর ওই পুরো ভিজুয়ালি দেখাইছে, এন্ড পরবর্তীতে ওইটাই রিয়েল ব্ল্যাক হোল ওইরকমই, এন্ড সেটা প্রমাণও পাইছে। হুম। আর ওই দেখালো কিভাবে, ঠিক আছে, ওই টাইমটা ভাই এটা খুবই আনরিয়েল ব্যাপার। আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করি যে আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার আছেন, উনি হচ্ছেন স্টোরি হেড। হুম। উনি জি, সায়েন্স জি। নিয়ে কাজ করে, খুব ভালো লাগে। দেখছি কিন্তু আমার আমি। মনে হয় ওনার আরো একটু ওঠা উচিত, উনি পারতেছে না, কারণ আমাদের হয়তো আমরা যারা কনজিউমার আছি তারা ওইরকম জিনিস হয়তো বেশি সবাই পছন্দ করি না। উনি ইন্টারস্টেলারের একটা সায়েন্টিফিকের ব্যাখ্যা করছে, কি চমৎকারভাবে জিনিসপত্র মিলিয়েছেন, জিনিসটা ভালো লাগছে। তো এই আসলে নোলান আলাদা জিনিস, হ্যাঁ, নোলান ওর আলাদা জিনিস। কাজই হচ্ছে রিসার্চ করা। এখন আসলে কথা হলো, আমি রিসার্চ তো মনে এখন করি কিছু করে না। আচ্ছা, ওর research যতগুলাই অন্য movie level এর। পর্যন্ত আনছে, পর্যাপ্ত রিসার্চ করে এসেছে, ঠিক আছে, অনেক কিছু হয় নতুন ভাবে তুলে ধরছে যেগুলো আমরা জানি না। হ্যাঁ, and প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে না কোনো না কোনো দিক দিয়ে এটা ফিজিক্সে ইনভলভ আছে, ভাই এই জিনিসটার অস্তিত্ব আছে, ঠিক আছে। অবাস্তব মনে হলেও সেটার একটা প্রপার ব্যাখ্যা হয় দেওয়া রাখছে, যে না এটা অবাস্তব বাট আনরিয়েল না, হুম। এটা হইতে পারে, ঠিক আছে। এখন কথা হলো সব কিছুরই এক্সপ্লেনেশন আমি দেখার পরে বা একবার না বুঝলে তৃতীয়বার দেখে অবশ্যই পাইছি, হুম। বাট এই মুভিটার ভাই ওই মাত্র যেটা চুরুলি, বললো চুরুলি, হুম। এটা আজ পর্যন্ত আমার আচ্ছা, মাথায় আমি ঢোকে আসলে না, মুভিটা কেমনে আমি কি? দেখি নাই কখনো, বা এটা একটা কখনো গ্রাম এই সময় শুনি কেন্দ্রিক, নাই। একটা তো গ্রাম আসলে কেন্দ্রিক আর কি। অডিয়েন্সের যা কেউ তারা কেউ দেখলে টেকলে বুঝছে কিনা আমাদের Fantastic. জানায়েন ভাই। তো আমি ওটার এক্সপ্লেনেশনও দেখি নাই, কারণ আমি লাস্টের আজ সিনটা, পর্যন্ত আমি ওটা বুঝতে ট্রাই করতেছি। লাস্ট সিনটা একটু বলো। গাড়ি উড়ে যায়। ভাই গাড়ি চালাইতেছে, ই করতেছে, মানে চাবির আকাশে। দিকে, কেন, হোয়াই, পিনিকে কারণটা ছিল কি? হয়তো। মানে আচ্ছা, অনেকটা দেখা গেছে মানে ব্যাপারটা এরকম যে আছে না, মানে যারা কি বলে, যারা উইড নেবার, যারা নেশা করে, ওরা মাঝে মাঝে ওদের কাছ থেকে শুনি যে খাওয়া চাঁদের দেশে চলে যায়, ব্যাপারটা ওইরকমই, ঠিক আছে। কাউসার, তোমার একটা সাজেশন থাকবে, তুমি এই সিনেমাটা রিল্যাক্সে যদি কখনো সময় পাও, একদম রিল্যাক্সে ফোন টোন মানে দূরে রাখবা, রিল্যাক্সে দেখো, পুরোটা দেখবা, আচ্ছা, আমি যে তাইলে তুমি বুঝতে দুইটা পারবে। জিনিস add করি। আচ্ছা, এই যে ঝরা খবরের যে আমাদের ওনার বা যে আমাদের যে প্রডিউসার, সেও এখানে কখনো আসবে, কিন্তু সে কে আমাদের এখন জানার দরকার নাই। আচ্ছা, আসবে, আমাদের এখানে সবাই আসবে। সো আমরা যে ওনার তা না, আমরা এখানে জাস্ট কাজ করি বলতে এমন না যে এখানে আমরা জব করি তা না, এটা আমাদেরই, কিন্তু তাদের ভিতরে একজন আছে যে আমাদের ওনার। তো এটা শেষ। আরেকটা জিনিস বলি যে আ- আচ্ছা, ভালো মুভি এবং ভালো গল্পের মুভি এই দুইটা কি আলাদা নাকি এক, কি মনে হয় সজল? আলাদা। আলাদা। আলাদা, এক্স্যাক্টলি, আমারও মনে হয় আলাদা। কারণ
একটা ভালো গল্পের মুভি নাও হইতে পারে, বাট একটা ভালো মুভি কিন্তু হইতে পারে, অবশ্যই তো হইতে হ্যাঁ। পারে, তাই না? এরকম কারণ অনেক মুভি আছে আমি গল্প বলতে পারবো। গল্পের পার্টটা কিন্তু পুরোটাই যে গল্প লেখে তার স্টোরির, সেজন্য স্টোরি অ্যান্ড ডিরেকশন দুটো আলাদা জিনিস, তাই তো? আচ্ছা, অবশ্যই। তো এরকম একটা উদাহরণ আমিই দিই। হুম। কি বলে আমাদের কি নামটা, ডিরেক্টর নামটা কি যেন, কেজিএফ এর ডিরেক্টর নামটা, প্রশান্ত নীল। প্রশান্ত নীলের মুভি আর ফার্স্ট রিপ্রেজেন্ট করছে কেজিএফ তে, হুম। ওয়ান অফ দ্য বেস্ট হিট, হুম। মানুষ খুবই পছন্দ করছে। হুম। বাট ওটার স্টোরির দিকে তাকাইলে হুম। স্টোরিটা কি আহামরি খুব ছিল। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমি কেজিএফ দেখছি মনে হয়, হ্যাঁ দেখছি। তো না, স্টোরি আমার কাছে আমার লাগে না। Average আসলে একটা স্টোরি। আমার কাছে, আমি একটা জিনিস বলি যে ইন্ডাস্ট্রিতে আছে কিছু ডিরেক্টর, ব্যাড ডিরেক্টরদের আমরা কথাই বলবো না, ডিরেক্টর। তারপর থাকে গুড, তারপর থাকে বেস্ট, আর কিছু আছে যারা হচ্ছে রেভলিউশনারি ডিরেক্টর। হুম। যেমন আমরা বলতে পারি যে কি বলতে পারি, বলিউডেরই একজন ডিরেক্টরের নাম বলতে পারো, যে কি না চমৎকার ডিরেকশন করে। বাট আমি একদম উপরে উপরে এক ধরনের ডিরেক্টর আছে, যেটা একটু একটু আগে আমি বলছি রেভলিউশনারি ডিরেক্টর। তারা কি করে, পুরো সিনেমা দেখার ধরনটাই বদলায় দেয়। এমন না যে খুব সেই লেভেলের একটা গল্প আনে, তাই না? কিন্তু তারা সিনেমা দেখার ধরনটাই বদলায় দেয়, ইন্ডাস্ট্রিকে বদলায় দেয়। এরকম কিছু ডিরেক্টর আমি মনে করি জেমস ক্যামেরন, এস এস রাজামৌলি। কেন আমি বলি, এস এস রাজামৌলির বাহুবলী কি খুব চমৎকার গল্পের মুভি? আমি শেষ করি, আমার কাছে মনে হয় নাই। গল্পটা খারাপও বলবো না, নর্মাল। অ্যাটলিও কিন্তু এই টাইপের মুভি করে যে কি করে, বাপ ছেলে একরকম দেখতে। ওই সময়কার মহেঞ্জোদারো পারিবারিক সংঘাত দেখানো হয়। মহেঞ্জোদারো ঘুরতে বেরিয়েছিল ঋত্বিকের। এইটার গল্প অলমোস্ট সিমিলার কিন্তু, বাট কেন ইয়া করলো, কি বলে তোমার, বাহুবলী রাইজ করলো? বিকজ অফ ভিশনটা, রিপ্রেজেন্টেশনটা। ও টাইমের কোনটা আগে পরে দেখাবে সেটা নিয়ে একটা ছেড়ছাড় করছে, অনেক কিছু করছে। তো সেইটা হচ্ছে একটা গুড ডিরেক্টরের বৈশিষ্ট্য। কিন্তু তাকে আমি কেন রেভলিউশনারি ডিরেক্টর বললাম, কারণ হচ্ছে ও গুড ডিরেক্টরের পাশাপাশি একটা রেভলিউশন আছে ইন্ডাস্ট্রিতে, যার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা সাউথ ইন্ডাস্ট্রি কি বলবো আজকে বলিউডের কাছাকাছি আসতে পারছে, বা বলিউডের থেকেও বেস্ট মার্জিন আগে গেছে। আসতেছে। তো এই যে এটার জন্য ওই যে গল্পের রিপ্রেজেন্টেশন করতে দেখেছে, আমি ওকে বললাম কি গুড ডিরেক্টর। কিন্তু এই রেভলিউশনটা আসতে দেখে কি মনে হচ্ছে, রেভলিউশনারি ডিরেক্টর। সেম যে একটু আগে বললাম জেমস ক্যামেরনের কথা, সেম টাইটানিক করলো, খুব আহামরি একটা গল্প। আমাকে বকা দিতে পারেন যে কেউ ভাই, আমার কাছে খুব আহামরি গল্প লাগে নাই, বাট তাও কেন চলছে, তাও কেন আপনি আমি দেখছি। তারপর আসেন অ্যাভাতার। সে অ্যাভাতার মুভি বার জন্য আমি যত জানি যে হয়তো আলাদা একটা টেকনোলজি বিল্ড করছে। হ্যাঁ, তো অবশ্যই। এইটাই তো রেভলিউশন। আমরা এরকম অনেকটাই চিনি, অনেক ডাইরেক্টরই চিনি যারা তাদের কমফোর্টের বাইরে কাজ করছে এবং সেটার আউটপুট আমরা দেখছি। ঠিক আছে, তো আমরা সে বিষয়ে এখন ওইভাবে কথা না বলি, আমরা আমাদের মাঝখানে থাকি, ওকে, আমরা আমাদের মাঝখানে থেকে আমাদের পছন্দের মাঝখানে থাকি, আমাদের কথা এই টপিকের ভিতরেই থাক, বেশি বাহিরে আমরা আমাদের গল্প বলতে চাই। আমরা আমাদের গল্প নিয়ে কাজ করতে তা চাই, তো অবশ্যই এটাই। বলবো। তো আজকে আর কিছু জানার আছে আমাদের তো ডিরেক্টর কিছু জানি না, সাহেব? আমাদের তো কাজ হচ্ছে আমরা জাস্ট বলবো, নিজেদের অডিও ইউটিউব আপলোড দিয়ে বলবো যে বাহ ক্যাস্টিং হে। মাঝে তো এই হচ্ছে আমাদের কাজ। তো আসলে এরপরেও আমরা আরো কন্টিনিউ করবো এরকম। ম্যাটার করে না যে জিনিসটা সবাই কি বলে এটাকে, যে সবার কাছে ভালো লাগছে কি না, জাস্ট এটা আমাদের একটা, আমার ফ্রেন্ড আছে এক ফ্রেন্ড নির্বিক, ও যেমন বললো যে ট্রেস রেখে যাওয়া। তো এটা আমাদের জন্য এমন কাইন্ড অফ ট্রেস, আমরা ট্রেস রেখে যাচ্ছি, যেন 10 বছর 20 বছর পর আমাদের কাছে ফিল হয় যে উই ডিড সামথিং। একটা দুপুরে বসে এখানে আইসা গল্প করছিলাম, গল্প কথা করতেছিলাম, বলছিলাম। কথা বলতেছিলাম, নিজেদের থটটা শেয়ার করতেছিলাম। তো এরকম আমি চাচ্ছি যে আমাদের প্রতি সপ্তাহে একটা করে এরকম এপিসোড চলুক। আহ, সপ্তাহে 2টা হলেও কোনো সমস্যা নাই। আমরা আছি, প্লাস আমাদের সাথে আরো অনেক অ্যাড, এই যে নির্বিক আমার ফ্রেন্ড, ও অ্যাড হবে, তারপর আরো অনেক অ্যাড হবে, আমরা আস্তে আস্তে অ্যাড করবো। কারণ আমি চাচ্ছি যে এটা একটা প্ল্যাটফর্ম হোক যেখানে মানুষ নিজের মনের কথাটা বলতে পারবে।
এটাই হচ্ছে এখানে মেন। এখানে এমন না যে আমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে হবে, ফিন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার নিয়ে কথা বলতে হবে, বা মুভি রিলেটেড কথাবার্তা বলতে হবে, বা সাহিত্য রিলেটেড কথাবার্তা বলতে হবে, বা রিলিজিয়নে যেতে হবে, বা পলিটিক্সে যেতে হবে। না, নিজের মনের অনুভূতিটা। অনেক মানুষ লিখতে পারে না, অনেক মানুষ আরেকজনকে বলতে পারে না। তার মনের ফিলিংসটা, তার কোনো একদিন তার সাথে ঘটে যাওয়া কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা কষ্টের মুহূর্ত বা কোনো একটা সুখের মুহূর্ত, এই জিনিসগুলোই আমাদের এখানে মেইন প্লটগুলো থাকবে আরকি। তো আজকের মতো আই থিংক আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আ অবশ্যই। অনেক কত প্রায় ৫৫ ১ ঘন্টার মতো মনে হয় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদের জন্য হইলেও এই কাজটা কন্টিনিউ করে যেতে পারি। সো সবাইকে জানাচ্ছি টাটা। টাটা, বাই বাই। ভালো আল্লাহ থাকবেন। হাফেজ সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা।